কোটিপতি মেয়ে বলল, আমার ঘরে কাজ করো, স্যালারি থেকে ডবল দেব। পিয়ন ছেলেটি যা করল সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, এই সত্যি কাহিনী বিহারের রাজধানী পাটনার, যেখানে গান্ধী ময়দানের কাছে থাকত বিকাশ। পাটনার সেই ভিড় ভাট্টাপূর্ণ গলি, যেখানে সারাদিন মানুষের আনাগোনা লেগে থাকত, ছোট ছোট দোকানের হইচই থাকত এবং প্রত্যেকে নিজের স্বপ্নের পেছনে ছুটত। সেই ভিড়ের মাঝে একটি ছোট ভাড়ার ঘর ছিল, যাতে বিকাশ নিজের বৃদ্ধ বাবা মা এবং ছোট বোনের সাথে থাকত। বিকাশের বয়স ছিল প্রায় 25 বছর, চেহারায় সারল্য, চোখে সততা এবং হৃদয়ে অনেক বড় স্বপ্ন। কিন্তু ভাগ্য তাকে ধনী পরিবারে জন্ম দেয়নি। তার বাবা আগে রিক্সা চালাতেন, কিন্তু এখন অসুস্থতার কারণে বিছানায় পড়ে থাকতেন। মা মানুষের ঘরে রান্নার কাজ করতেন এবং ছোট বোন কলেজে পড়ত। ঘরের পুরো খরচ প্রায় বিকাশের চাকরি থেকেই চলত। বিকাশ পাটনার একটি বড় সরকারি অফিসে পিয়নের চাকরি করত। তার স্যালারি বেশি ছিল না, কষ্টে 10,000 টাকা পেত, কিন্তু সে কখনো অভিযোগ করত না। প্রতিদিন সকালে সে 5টায় উঠত, প্রথমে বাবাকে ওষুধ দিত, তারপর মায়ের সাথে ঘরের কাজ একটু সাহায্য করত এবং তারপর সাইকেল নিয়ে প্রায় 8 কিমি দূরে অফিসের জন্য বেরিয়ে যেত। অফিসেও সবাই বিকাশকে পছন্দ করত, কারণ ছিল একটাই, তার সততা এবং পরিশ্রম। বিকাশ কখনো কারো কাজ এড়িয়ে যেত না। ফাইল পৌঁছানো হোক, চা বানানো হোক বা অফিস পরিষ্কার করা হোক, সে প্রতিটি কাজ মন দিয়ে করত। একদিন অফিসে হঠাৎ খুব জরুরি ফাইল তৈরি হলো, যা শহরের একটি বড় কোম্পানিতে পৌঁছতে হতো। সেই কোম্পানি পাটনার অন্যতম বড় বিজনেস কোম্পানি ছিল এবং তার মালিক ছিলেন এক খুব বিখ্যাত কোটিপতি মেয়ে, অনন্যা সিং। অনন্যা মাত্র 28 বছরে ছিলেন, কিন্তু তিনি তার বাবার বড় ব্যবসা সামলে নিয়েছিলেন। পাটনার বড় বড় শিল্পপতিরাও তার নাম সম্মানের সাথে নিতেন। সেদিন অফিসের বড় সাহেব বিকাশকে ডাকলেন এবং বললেন, বিকাশ, এই ফাইলটা খুব জরুরি, এটা এখনই অনন্যা সিংয়ের অফিসে পৌঁছতে হবে। বিকাশ ফাইল নিল এবং সাথে সাথে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর সে শহরের সবচেয়ে বড় বিজনেস কমপ্লেক্সের সামনে দাঁড়িয়েছিল। এত বড় বিল্ডিং সে আগে কখনো কাছ থেকে দেখেনি। ঝকঝকে অফিস, বড় বড় কাঁচের দরজা এবং দামি পোশাকে মানুষের যাতায়াত। বিকাশ একটু ঘাবড়ে গেল, কিন্তু সাহস করে ভেতরে চলে গেল। রিসেপশনে বসা মেয়েটি তাকে জিজ্ঞেস করল, কার সাথে দেখা করতে চান? বিকাশ নম্রভাবে বলল, ম্যাডাম, আমাকে অনন্যা সিনহা ম্যাডামকে এই ফাইলটি দিতে হবে। রিসেপশনিস্ট বলল, এখন ম্যাডাম মিটিংয়ে আছেন, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বিকাশ চুপচাপ একটি চেয়ারে বসে পড়ল। সেই সময় অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ দারোয়ান হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেক লোক তাকে দেখছিলেন, কিন্তু কেউ এগিয়ে এলেন না। সবার তাড়া ছিল, কারো কাছে থেমে সাহায্য করার সময় ছিল না। বিকাশ দেখা মাত্রই দৌড়ে সেখানে পৌঁছল। সে দারোয়ানকে সাহায্য করল, পানি খাওয়ালো এবং জিজ্ঞেস করল, বাবা, আপনার কি হয়েছে? দারোয়ান খুব দুর্বল গলায় বললেন, বেটা, সকাল থেকে কিছু খাইনি, তাই মাথা ঘুরে গেছে। বিকাশ কিছু না ভেবেই নিজের পকেট দেখল। তার পকেটে মাত্র 100 টাকা ছিল, যা সে বাড়ি ফেরার পথে সবজি কেনার জন্য রেখেছিল। কিন্তু সে সেই টাকা সাথে সাথে বের করে পাশে দাঁড়িয়ে থাকা এক অটোওয়ালাকে দিয়ে বলল, ভাইয়া, একে হাসপাতালে পৌঁছে দিন। অটোওয়ালা দারোয়ানকে নিয়ে চলে গেল। বিকাশ আবার চুপচাপ তার চেয়ারে এসে বসল, যেন সে বিশেষ কোনো কাজই করেনি। কিন্তু এই পুরো দৃশ্য উপরের কেবিন থেকে অন্য একজন দেখছিলেন। তিনি ছিলেন অনন্যা সিং। আসলে মিটিং শেষ হবার পর যখন তিনি কেবিনের জানালার কাছে দাঁড়িয়েছিলেন, তখনই তার নজরে নিচের সেই দৃশ্যটি পড়েছিল। তিনি দেখলেন যে যেখানে বড় বড় ধনী লোক দাঁড়িয়েছিলেন, সেখানে একটি সাধারণ ছেলে সবার আগে সাহায্যের জন্য এগিয়ে এলো। অনন্যা কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে থাকলেন, তারপর সাথে সাথে রিসেপশনে ফোন করে বললেন, যে ছেলেটি ফাইল নিয়ে এসেছে তাকে আমার কেবিনে পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর রিসেপশনিস্ট বিকাশকে বলল, ম্যাডাম আপনাকে ডাকছেন। বিকাশ কিছুটা ঘাবড়ে গেল। সে ধীরে দরজায় টোকা দিল। ভেতর থেকে আওয়াজ এলো, আসুন। বিকাশ দরজা খুলে ভেতরে গেল। এত বড় এবং চমৎকার কেবিন সে আগে কখনো দেখেনি। সামনে অনন্যা সিং বসেছিলেন। অনন্যা হেসে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বিকাশ নিচু হয়ে বলল, ম্যাডাম, আমার নাম বিকাশ। অনন্যা জিজ্ঞেস করলেন, তুমি ওই দারোয়ানকে সাহায্য কেন করলে? বিকাশ কিছুটা অবাক হয়ে বলল, ম্যাডাম, উনি পড়ে গিয়েছিলেন, তাই সাহায্য করেছি। অনন্যা আবার জিজ্ঞেস করলেন, কিন্তু সেখানে অনেক লোক দাঁড়িয়েছিল, অন্য কেউ সাহায্য কেন করল না? বিকাশ হালকা হেসে বলল, ম্যাডাম, হয়তো সবার তাড়া ছিল, কিন্তু কোনো মানুষ বিপদে পড়লে সাহায্য করা তো আমাদের কর্তব্য। বিকাশের উত্তর শুনে অনন্যা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। তিনি জীবনে অনেক ধনী এবং শিক্ষিত মানুষের সাথে কথা বলেছেন, কিন্তু এত সরল এবং পরিষ্কার মনের মানুষ খুব কম দেখেছেন। কয়েক সেকেন্ড পর তিনি এমন একটি প্রস্তাব দিলেন
করলেন, যা শুনে বিকাশ অবাক হয়ে গেল। অনন্যা বললেন, বিকাশ, তুমি চাইলে আমার বাড়িতে কাজ করতে পারো, আমি তোমাকে তোমার স্যালারির ডবল টাকা দেব। এই কথা শুনে বিকাশ কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। তার মাথায় ঘরের অবস্থা ঘুরতে লাগলো। অসুস্থ বাবা, পরিশ্রমী মা এবং পড়াশোনা করা ছোট বোন। ডবল স্যালারির মানে ছিল তার ঘরের অর্ধেক সমস্যা শেষ হয়ে যেতে পারত। কিন্তু পরের মুহূর্তেই বিকাশ যে সিদ্ধান্ত নিল তা অনন্যাকে পুরোপুরি অবাক করে দিল। বিকাশ ধীরে মাথা তুলল, তারপর অনন্যার চোখে তাকিয়ে এমন উত্তর দিল যাতে ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। বিকাশ ধীরে মাথা নিচু করল, তারপর শান্ত গলায় বলল, ম্যাডাম, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি আপনার ঘরে কাজ করতে পারবো না। অনন্যা যেন বিশ্বাসই করতে পারলেন না যে কেউ তার অফার ফিরিয়ে দিয়েছে। তিনি হালকা বিস্ময়ে জিজ্ঞেস করলেন, কেন? আমি তোমাকে তোমার স্যালারির ডবল টাকা দিতে রাজি আছি, তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে। বিকাশ হেসে বলল, ম্যাডাম, টাকা অবশ্যই জরুরি, কিন্তু আমার কাছে আমার চাকরি এবং আত্মসম্মানও ততটাই জরুরি। আমি একটি ছোট পরিবার থেকে এসেছি, কিন্তু আমার বাবা মা আমাকে শিখিয়েছেন যে কাজ পাওয়া যায় তা সততার সাথে পালন করা উচিত। অনন্যা মন দিয়ে তার কথা শুনছিলেন। বিকাশ আরও বলল, আমার অফিস আমার ওপর বিশ্বাস করেছে, তাই আমি তাদের ছেড়ে অন্য কোথাও কাজ করতে চাই না। যদি শুধু টাকার জন্য আমি চাকরি ছেড়ে দিই তবে আমার নিজেরই লজ্জা লাগবে। বিকাশের এই কথাগুলো শুনে অনন্যা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন। তিনি জীবনে অনেক মানুষকে দেখেছেন যারা বেশি টাকার জন্য যে কোনো সীমা পর্যন্ত চলে যান, কিন্তু এই প্রথম মানুষ দেখলেন যে ডবল স্যালারির অফার এত শান্তভাবে ফিরিয়ে দিল। অনন্যা হালকা হেসে বললেন, তুমি খুব আলাদা মানুষ বিকাশ। বিকাশ মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি তো শুধু সেটুকুই করি যা আমার সঠিক মনে হয়। এতটুকু বলে সে ফাইল টেবিলের ওপর রেখে দিল এবং বলল, যদি আর কোনো কাজ না থাকে তবে আমি আসবো ম্যাডাম। অনন্যা মাথা নাড়লেন, হ্যাঁ, তুমি যেতে পারো। বিকাশ ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু সে চলে যাওয়ার পরেও অনন্যা অনেকক্ষণ সেখানে বসে থাকলেন। বিকাশের কথাগুলো তার মাথায় বারবার ঘুরছিল। একজন সাধারণ পিউন, কিন্তু চিন্তা এত বড়। তিনি প্রথমবার অনুভব করলেন যে আসল ধন সম্পদে নয়, মানুষের চিন্তায় থাকে। তিনি সাথে সাথে তার ম্যানেজারকে ডাকলেন এবং বললেন, একটু খোঁজ নিন এই বিকাশকে, কোথায় থাকে এবং তার ফ্যামিলি কেমন। ম্যানেজারের কিছুটা অবাক লাগলো, কিন্তু তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন। এদিকে বিকাশ সাইকেল নিয়ে অফিসের দিকে বেরিয়ে পড়ল। পথে সে ভাবছিল সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা। ডবল স্যালারির সুযোগ প্রতিদিন আসে না, কিন্তু তারপর তার বাবার কথা মনে পড়ল। তার বাবা সবসময় বলতেন, বেটা, জীবনের টাকা কামানো জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি সততা এবং আত্মসম্মান। বিকাশ লম্বা শ্বাস নিল এবং মনে মনে নিজেকে বলল, আমি যা করেছি ঠিক করেছি। সন্ধ্যাবেলায় যখন সে বাড়ি পৌঁছল, তার মা রান্নাঘরে রান্না করছিলেন এবং বোন পড়াশোনা করছিল। বাবা খাটে শুয়েছিলেন। বিকাশ ভেতরে ঢুকেই হেসে বলল, মা, আজ খুব ক্লান্ত হয়ে গেছি। মা আদর করে বললেন, আয় বেটা, আগে হাত মুখ ধুয়ে নে, তারপর খাবার খেয়ে নিবি। খাবার খাওয়ার সময় মা জিজ্ঞেস করলেন, আজকের দিনটা কেমন কাটল? বিকাশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর পুরো ঘটনা বলে দিল যে কিভাবে এক কোটিপতি মেয়ে তাকে ঘরে কাজ করার অফার দিয়েছিল এবং ডবল স্যালারি দেওয়ার কথা বলেছিল। এই কথা শুনে তার মা এবং বোন দুজনেই অবাক হয়ে গেল। মা সাথে সাথে জিজ্ঞেস করলেন, তারপর তুমি কি বললে? বিকাশ হাসল এবং বলল, আমি মানা করে দিয়েছি। শুনে মা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে বললেন, বেটা, যদি তুমি সেখানে কাজ করতে তবে হয়তো আমাদের অবস্থা দ্রুত বদলে যেত। বিকাশ মায়ের হাত ধরে বলল, মা, আমি পরিশ্রম করেই এগোতে চাই। যদি ভগবান চান তবে একদিন সব ঠিক হয়ে যাবে। বাবা খাটে শুয়ে এসব শুনছিলেন। তিনি নিচু গলায় বললেন, তুই একদম ঠিক করেছিস বেটা। গরিব হওয়া লজ্জার কিছু নয়, কিন্তু নিজের আদর্শ ছেড়ে দেওয়া লজ্জার বিষয়। বিকাশের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। অন্যদিকে অনন্যারও সেদিন ঘুম আসছিল না। রাত প্রায় 11টার সময় ম্যানেজার তাকে বিকাশের ব্যাপারে সব তথ্য পাঠিয়ে দিলেন। অনন্যা মন দিয়ে রিপোর্টটি পড়লেন। তিনি জানতে পারলেন যে বিকাশের পরিবার কত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। বাবা অসুস্থ, মা অন্যের বাড়িতে কাজ করেন এবং ছোট বোন পড়াশোনা করছে। তবুও বিকাশ কখনো কারো কাছে সাহায্য চায়নি। এসব পড়তে পড়তে অনন্যার চোখ ভিজে এলো। তিনি নিজেকে বললেন, এত কষ্টের জীবন হওয়ার পরেও এই ছেলেটা এত শক্ত কিভাবে? তার মনে বিকাশের জন্য সম্মান আরও বেড়ে গেল। তখনই তার মাথায় একটি নতুন ভাবনা এলো। তিনি চেয়েছিলেন বিকাশের জীবন যেন উন্নত হয়, কিন্তু এমনভাবে যাতে তার আত্মসম্মানে আঘাত না লাগে। কিছুক্ষণ ভাবার পর অনন্যার মুখে হালকা হাসি ফুটে উঠল। তিনি একটি পথ খুঁজে পেয়েছিলেন। পরের দিন সকালে তিনি ম্যানেজারকে ডাকলেন এবং বললেন, আমরা পার্টনার ওই সরকারি অফিসের সাথে একটি বড় প্রজেক্ট শুরু করব। ম্যানেজার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু ম্যাডাম হঠাৎ? অনন্যা শুধু এইটুকু বললেন, কখনো কখনো কোনো ভালো মানুষের
মানুষের সাহায্য করার জন্য একটু আলাদাভাবে ভাবতে হয়। ম্যানেজার বুঝতে না পারলেও মাথা নেড়ে বললেন, ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন। পরের কয়েকদিন বিকাশ তার প্রতিদিনের জীবনে আগের মতোই ব্যস্ত থাকল। সকালে তাড়াতাড়ি ওঠা, বাবাকে ওষুধ দেওয়া, মায়ের সাথে ঘরের কাজ করা এবং সাইকেল নিয়ে অফিসে যাওয়া, এটাই ছিল তার রুটিন। তার একদম ধারণা ছিল না যে কোথাও দূরে কেউ তার জীবনের জন্য বড় কিছু ভেবে রেখেছে। এদিকে অনন্যা ম্যানেজারের সাথে মিলে বড় একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তার কোম্পানি ওই সরকারি অফিসের সাথে নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছিল। এই প্রজেক্টটি শহরের নতুন একটি সার্ভিস চালুর সাথে যুক্ত ছিল, যাতে অফিসের ভেতর অনেক নতুন দায়িত্ব এবং পদ তৈরি হওয়ার কথা ছিল। যখন এই খবর অফিসে পৌঁছল, সেখানে হঠাৎ চাঞ্চল্য শুরু হয়ে গেল। সব কর্মীরা খুশি ছিলেন, কারণ এর মানে ছিল প্রমোশন এবং নতুন নিয়োগ। অফিসের বড় সাহেব একদিন মিটিং ডেকে বললেন, আমাদের অফিস একটি বড় প্রজেক্ট পেয়েছে। সব ঠিক থাকলে অনেক মানুষের পদ এবং স্যালারি দুটোই বাড়তে পারে। শুনে সব কর্মীদের মুখে হাসি ফুটে উঠল। বিকাশও মিটিংয়ের পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। তার প্রমোশনের আশা ছিল না, কারণ সে তো পিউন ছিল, কিন্তু তবুও ভালো লাগছিল যে অফিস এগোচ্ছে। কিছুদিন পর অফিসে নোটিশ পড়ল যে কিছু কর্মীর ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ ছিল নতুন প্রজেক্টের দায়িত্ব সামলানোর জন্য। বিকাশ নোটিশটি পড়ল, কিন্তু চুপচাপ এগিয়ে গেল। তার মনে হলো এটা বড় কর্মীদের জন্য হবে, তার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু সেই বিকেলে বড় সাহেব তাকে ডাকলেন। বিকাশ ঘাবড়ে গিয়ে ভেতরে গেল এবং বলল, জি স্যার, ডেকেছেন? সাহেব হেসে বললেন, বিকাশ, তোমার নামও ইন্টারভিউ লিস্টে আছে। বিকাশ অবাক হয়ে বলল, কিন্তু স্যার, আমি তো শুধু পিয়ন। সাহেব গম্ভীর গলায় বললেন, আমরা অনেক বছর ধরে তোমাকে এখানে কাজ করতে দেখেছি। তোমার সততা এবং দায়িত্বের ওপর আমাদের পুরো ভরসা আছে, তাই তোমার নাম পাঠিয়েছি। বিকাশের কাছে এটা স্বপ্নের মতো ছিল। সে নিচু হয়ে বলল, ধন্যবাদ স্যার, আমি আমার পুরো চেষ্টা করব। সেই রাতে বিকাশের ঘুম আসছিল না। তার মাথায় বারবার ইন্টারভিউয়ের কথা ঘুরছিল। সে জীবনে কখনো বড় পদের জন্য ইন্টারভিউ দেয়নি। পরের দিন মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বেটা, আজ এত চুপ কেন? তখন বিকাশ সব ঘটনা জানালো। মা ও বোন খুব খুশি হলেন। মা বললেন, দেখলি বেটা, পরিশ্রম কখনো বিফলে যায় না। বাবাও হেসে বললেন, ভয় পাস না, শুধু সত্যি উত্তর দিবি। ইন্টারভিউয়ের দিন এলো। বিকাশ পরিষ্কার কাপড় পরে অফিসে পৌঁছল। তার হৃদস্পন্দন দ্রুত ছিল, কিন্তু চোখে আশাও ছিল। ঘরের ভেতর 3 জন বড় কর্মকর্তা বসেছিলেন। তারা বিকাশকে অনেক প্রশ্ন করলেন। যদি আপনাকে অফিসের দায়িত্ব দেওয়া হয়, তবে কিভাবে সামলাবেন? আপনার কাছে সবচেয়ে জরুরি জিনিস কি, টাকা না সততা? বিকাশ প্রতিটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে দিল। সে বলল, স্যার, আমার কাছে কাজ সবচেয়ে জরুরি। যদি দায়িত্ব পাই, তবে পুরোপুরি সততার সাথে পালন করব। কর্মকর্তারা একে অপরের দিকে তাকালেন। তারা বিকাশের সরলতা এবং আত্মবিশ্বাস পছন্দ করলেন। ইন্টারভিউ শেষ করে বিকাশ বাইরে এলো। এখন শুধু অপেক্ষার পালা। 3 দিন পর রেজাল্ট আসার কথা ছিল। বিকাশ সেদিন সকাল থেকেই কিছুটা ঘাবড়ে ছিল। দুপুরের দিকে নোটিশ বোর্ডে লিস্ট টাঙিয়ে দেওয়া হলো। সব কর্মীরা ভিড় করে দাঁড়ালেন। বিকাশ ধীরে ধীরে সেখানে পৌঁছল। সে কাঁপা কাঁপা হাতে লিস্ট দেখল এবং পরের মুহূর্তেই তার চোখ অবাক হয়ে গেল। তার নাম সেই লিস্টে ছিল। তাকে অফিস অ্যাসিস্ট্যান্টের পদ দেওয়া হয়েছিল। তার স্যালারি আগের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে গেল। কিছুক্ষণের জন্য বিকাশের বিশ্বাসই হলো না। তার চোখে জল এলো। অফিসের অনেকে তার কাছে এসে অভিনন্দন জানালেন। বিকাশ মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ জানালো। সেদিন যখন সে বাড়ি পৌঁছল, তার মুখে অন্যরকম হাসি ছিল। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বেটা? বিকাশ হেসে বলল, মা, আমার প্রমোশন হয়ে গেছে। মায়ের চোখে খুশির জল এলো। বোন খুশিতে নেচে উঠল। বাবা খাট থেকে উঠে তাকে জড়িয়ে ধরলেন। সেই ছোট ঘরে সেদিন যেন উৎসব পালন হলো। কিন্তু বিকাশ এখনও জানত না যে তার জীবনে এই পরিবর্তন হঠাৎ কিভাবে এলো। অন্যদিকে অনন্যা তার কেবিনে বসে জানালার বাইরে তাকাচ্ছিলেন। তার সামনে সেই রিপোর্টটি ছিল, যাতে বিকাশের নাম প্রমোশন লিস্টে ছিল। তার মুখে হালকা হাসি ছিল। তিনি জানতেন বিকাশ তার পরিশ্রমের কারণেই এটা পেয়েছে। তিনি শুধু একটি পথ খুলতে সাহায্য করেছিলেন। কিছুদিন পর অনন্যা ঠিক করলেন যে এখন সময় হয়েছে বিকাশের সাথে আবার দেখা করার। প্রমোশন পাওয়ার পর বিকাশের জীবনে কি বদল এসেছে তা তিনি জানতে চেয়েছিলেন, এবং হয়তো তার হৃদয়ে আরও একটি প্রশ্ন ছিল যার উত্তর তিনি নিজেও বুঝতে পারছিলেন না। বিকাশ একদিন হঠাৎ খবর পেল যে শহরের সেই বড় কোম্পানির মালকিন তার সাথে দেখা করতে অফিসে আসছেন। শুনে বিকাশ কিছুটা অবাক হলো, কারণ সে বুঝতে পারছিল না কোটিপতি মেয়ের তার কাছে কী কাজ থাকতে পারে।
পরের দিন সকালে অফিসের পরিবেশটা একটু আলাদা ছিল। সব কর্মীরা বিশেষ অতিথিকে স্বাগত জানাতে ব্যস্ত ছিলেন। বাইরে পরিষ্কার করা হচ্ছিল, ভেতরটা সাজানো হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই অফিসের বাইরে একটি বড় কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে সেই মেয়েটিই নামলেন যাকে বিকাশ ফাইল দিতে গিয়েছিল, অনন্যা সিং। অফিসের সবাই দাঁড়িয়ে গেলেন। সাহেব এগিয়ে গিয়ে বললেন, ম্যাডাম, আপনাকে স্বাগত। অনন্যা হেসে সবার অভিবাদন গ্রহণ করলেন, কিন্তু ভেতরে যেতেই তিনি বিকাশকে খুঁজতে লাগলেন। বিকাশ পেছনে দাঁড়িয়েছিল। অনন্যাকে দেখে সেও অবাক হল। সাহেব বললেন, বিকাশ, এদিকে এসো। বিকাশ ধীরে ধীরে এগিয়ে এলো। অনন্যা হেসে জিজ্ঞেস করলেন, কেমন আছো বিকাশ? বিকাশ সম্মানের সাথে বলল, জি ম্যাডাম, ভালো আছি। সাহেব বললেন, ম্যাডাম আমাদের নতুন প্রজেক্টের পার্টনার, এই কারণেই আমাদের অফিসে এই প্রমোশন আর নতুন কাজ শুরু হয়েছে। শুনে বিকাশের মনে কৌতূহল জাগল। মিটিং শেষ হওয়ার পর অনন্যা বললেন, যদি আপনাদের আপত্তি না থাকে তবে আমি বিকাশের সাথে একটু একা কথা বলতে চাই। সাহেব সাথে সাথে রাজি হয়ে গেলেন। দুজনে একটি শান্ত ঘরে চলে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর অনন্যা ধীরে বললেন, বিকাশ, তুমি জানো তোমার প্রমোশনের পেছনে কে আছে? বিকাশ মাথা নেড়ে বলল, না ম্যাডাম, তবে আমি খুব খুশি যে সুযোগ পেয়েছি। অনন্যা হাসলেন এবং বললেন, তুমি এই সুযোগ পেয়েছো কারণ তুমি এর যোগ্য ছিলে, কিন্তু সত্যি এটাও যে প্রজেক্টের আইডিয়াটা আমিই দিয়েছিলাম। শুনে বিকাশ কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। তার চোখে বিস্ময় স্পষ্ট ছিল। সে ধীরে জিজ্ঞেস করল, মানে আপনি? অনন্যা মাথা নাড়লেন। সেদিন যখন আমি তোমাকে দারোয়ানের সাহায্য করতে দেখেছিলাম তখনই বুঝেছিলাম যে তুমি খুব ভালো মানুষ, আর ভালো মানুষের জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই পাওয়া উচিত। বিকাশের চোখ ভিজে এলো। সে আবেগপ্রবণ হয়ে বলল, ম্যাডাম, আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? অনন্যা হালকা হেসে বললেন, কারণ তোমার মনুষ্যত্ব আমাকে মুগ্ধ করেছিল। বিকাশ আর কিছু বলতে পারল না। সে শুধু বলল, আমি আপনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। সেদিনের পর দুজনের মাঝে কথা বলা বাড়তে থাকল, কখনো অফিসের কাজের বাহানায়, কখনো প্রজেক্টের খাতিরে। ধীরে ধীরে অনন্যা অনুভব করতে লাগলেন যে বিকাশ শুধু একজন সৎ মানুষই নয়, বরং খুব ভালো হৃদয়ের মানুষও। অন্যদিকে বিকাশও অনন্যার ব্যবহারে মুগ্ধ ছিল। এত বড় কোটিপতি হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। একদিন অনন্যা বললেন, বিকাশ, আমি কি তোমার বাড়িতে যেতে পারি? বিকাশ একটু ইতস্তত করে বলল, অবশ্যই ম্যাডাম। অনন্যা যখন বিকাশের বাড়ি পৌঁছলেন তিনি দেখলেন একটি ছোট ঘর, পুরনো দেয়াল, সাধারণ আসবাবপত্র। কিন্তু সেই ঘরে যে ভালোবাসা এবং আপনত্ব ছিল তা কোনো বড় বাংলাতেও পাওয়া যায় না। বিকাশের মা খুব সহজভাবে তাকে স্বাগত জানালেন। তিনি বললেন, বিটি, আমাদের ঘর ছোট কিন্তু হৃদয়ে স্বাগত। অনন্যার চোখ ভিজে এলো। সেদিন তিনি অনুভব করলেন যে আসল আনন্দ টাকায় নয়, সম্পর্কে থাকে। সময় পেরিয়ে গেল। একদিন অনন্যা বিকাশকে বললেন, আমাকে তোমায় একটি জরুরি কথা বলতে হবে। বিকাশ জিজ্ঞেস করল, জি ম্যাডাম। অনন্যা হেসে বললেন, যদি আমি কোটিপতি না হতাম তবে কি তুমি আমায় বিয়ে করতে? শুনে বিকাশ একদম চমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে বলল, সত্যি বলতে আমি আপনাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু আমি কখনো ভাবিনি যে আপনার ব্যাপারে এমনটা ভাবতে পারি। অনন্যা জিজ্ঞেস করলেন, কেন? বিকাশ বলল, কারণ আমাদের মাঝে অনেক পার্থক্য আছে। অনন্যা হাসলেন এবং বললেন, পার্থক্য টাকায় থাকে, মনুষ্যত্বে নয়। কয়েক মাস পর পুরো পাটনা শহরে খবর ছড়িয়ে পড়ল যে শহরের কোটিপতি মেয়ে অনন্যা সিং এক সাধারণ পরিবারের ছেলে বিকাশের সাথে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ে খুব সাদামাটা ভাবে হলো। কোনো জাঁকজমক নেই, অহংকার নেই, শুধু দুটি পরিবার আর অনেক ভালোবাসা। বিয়ের দিন বিকাশের মায়ের চোখে খুশির জল ছিল। তিনি বললেন, আমার ছেলের ভাগ্য সত্যিই অনেক বড়। কিন্তু অনন্যা সাথে সাথে বললেন, না মা, ভাগ্য আমার ভালো যে আমি বিকাশের মতো মানুষ পেয়েছি। বিয়ের পর দুজনে মিলে বড় একটি সিদ্ধান্ত নিলেন। তারা গরিব শিশুদের পড়াশোনার জন্য একটি ফাউন্ডেশন শুরু করলেন। ধীরে ধীরে সেই ফাউন্ডেশনের সাহায্যে শত শত শিশুর জীবন বদলাতে লাগল। মানুষ প্রায়ই বলতেন, যদি মনুষ্যত্ব আর সত্যিকারের ভালোবাসার উদাহরণ দেখতে হয় তবে বিকাশ আর অনন্যার গল্প দেখো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখি যে মানুষের আসল পরিচয় তার টাকায় নয়, বরং তার হৃদয় এবং তার কর্মে থাকে। যদি মানুষ সত্যনিষ্ঠ এবং সৎ হয় তবে একদিন ভাগ্য অবশ্যই তার সাথ দেয়। এখন আপনি বলুন, আপনি যদি বিকাশের জায়গায় থাকতেন এবং আপনাকে ডাবল স্যালারির অফার দেওয়া হতো তবে কি আপনিও একইভাবে মানা করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। সাথে সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই হৃদয় ছোঁয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের মন থেকে ধন্যবাদ।